ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। দ্বিতীয় গল্প, চতুর্থ পরিচ্ছেদ। মশার মাংস। ডমরুধর বলিতে লাগিলেন, আমরা দেখিলাম যে সাইয়ের গায়ে 10-12টি কালো জীব বসিয়াছে। যাতনায় সাই ছটফট করিতেছে। লাঠি দিয়া আমি সেই জীবগুলিকে তাড়াইতে চেষ্টা করিলাম। আমার লাঠির আঘাতে সাইয়ের দেহ হইতে 3টি জীব উড্ডীয়মান হইল। তাহাদের একটি আমার গায়ে বসিতে আসিল। সবলে তাহার উপর আমি লাঠি মারিলাম। লাঠির আঘাতে জীবটি মৃত হইয়া মাটিতে পড়িয়া গেল। আমি তাহার মৃতদেহ তুলিয়া লইলাম। ইতিমধ্যে আর 2টি জীব একজন মাঝির গায়ে গিয়া বসিল। মাঝি চিৎকার করিয়া উঠিল। 10-12 হাত দৌড়িয়া গিয়া সেও মাটিতে পড়িয়া ছটফট করিতে লাগিল। আমি বুঝিলাম যে এ জীব কেবল যে রক্তপান করে তাহা নহে, ইহার ভয়ানক বিষও আছে। তখন অবশিষ্ট 2 জন মাঝির সহিত আমি দৌড়িয়া নৌকায় গিয়া উঠিলাম ও তৎক্ষণাৎ নৌকা ছাড়িয়া দিয়া সে স্থান হইতে পলায়ন করিলাম। নৌকায় বসিয়া আমি ভাবিতে লাগিলাম। মনে করিলাম যে মোহর বিক্রয়ের টাকাগুলি বুঝি জলাঞ্জলি দিলাম। পাপের ধন বুঝি প্রায়শ্চিত্তে গেল। এখন বুঝিতে পারিলাম যে 5,000 টাকার সম্পত্তি কেন সে লোক 1,000 টাকায় বিক্রয় করিয়াছে। যে জীবটিকে লাঠি দিয়া মারিয়াছিলাম, যাহার মৃতদেহ আমি তুলিয়া লইয়াছিলাম, তাহা এখনো পর্যন্ত আমার হাতেই ছিল। নৌকার উপর রাখিয়া সেইটিকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলাম। কিছুক্ষণ উল্টাইয়া পাল্টাইয়া আমি ঘোরতর আশ্চর্যান্বিত হইলাম। দেখিলাম যে সে অন্য কোনো জীব নহে, বৃহৎ মশা, চড়াই পাখির ন্যায় বৃহৎ মশা। মশা যে এত বড় হয় তাহা কখনো শুনি নাই। শরীরটি চড়াই পাখির ন্যায় বড়, সুরটি বৃহৎ জোকের ন্যায়। ডাক্তারেরা যেরূপ ছুরি দিয়া ফোড়া কাটে, সুরের আগায় সেইরূপ ধারালো পদার্থ আছে। জীব জন্তু অথবা মানুষের গায়ে বসিয়া প্রথম সেই ছুরি দিয়া কতক চর্ম ও মাংস কাটিয়া লয়। তারপর সেই স্থানে সুর বসাইয়া রক্তপান করে। কেবল যে রক্তপান করিয়া জীব জন্তুর প্রাণ বিনষ্ট করে তাহা নহে, ইহাদের ভয়ানক বিষ আছে। সেই বিষে অপর প্রাণী ধরফর করিয়া মরিয়া যায়। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কি করিয়া জানিলে যে সে জীব কোন নূতন পক্ষী নহে? ডমরুধর উত্তর করিলেন, পক্ষীদের 2টি পা থাকে, ইহার 6টি পা। পক্ষীদের ডানায় পালক ছিল না। পক্ষীদের ঠোঁট থাকে, ঠোঁটের স্থানে ইহার সুর ছিল। পক্ষীদের শরীরে হাড় থাকে, ইহার শরীর কাদার ন্যায় নরম। সেই জন্য আমি স্থির করিলাম যে ইহা পক্ষী নহে, মশা। লম্বোদর বলিলেন, মশা যে এত বড় হয় তাহা আমার বিশ্বাস হয় না। শঙ্কর ঘোষ বলিলেন, কেন বিশ্বাস হইবে না? হস্তি বৃহৎ মশা ব্যতীত আর কিছুই নহে। মশার সুর আছে, হস্তিরও সুর আছে। তবে হস্তি যদি রক্তপান করিত, তাহা হইলে পৃথিবীতে অপর কোন জীব থাকিত না। সেই জন্য হস্তি গাছপালা খাইয়া প্রাণ ধারণ করে। ডমরুধর বলিলেন, তাহা ভিন্ন, আমি এ কথার প্রমাণ রাখিয়াছি। যেমন সেই বাঘের ছালখানি ঘরে রাখিয়াছি, সেই রূপ এই মশার প্রমাণ স্বরূপ আমি যোগ রাখিয়াছি। আমাদের গ্রামের নিকট যে বিল আছে, মশার সুরটি কাটিয়া আমি সেই বিলে ছাড়িয়া দিয়াছিলাম। সেই সুর হইতে এখন অনেক বড় বড় চোখ হইয়াছে।
আমার কথায় তোমাদের প্রত্যয় না হয় জলায় একবার নামিয়া দেখো, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। লম্বোদর বলিলেন, মশার সুর পচিয়া যোগ হইতে পারে না। শঙ্কর ঘোষ বলিলেন, কেন হইবে না? শ্বেদ হইতে শ্বেদজ জীব হয়, বাদাবনের পাতা পচিয়া চিংড়ি মাছ হয়। কোনো বিএ অথবা এমএ অথবা কি একটা পাশ করা লোক কৃষিকার্য সম্বন্ধে একখানা বাংলা স্কুল পাঠ্য পুস্তক লিখিয়াছিলেন। পুদিনা গাছ সম্বন্ধে তাহাতে তিনি এইরূপ লিখিয়াছিলেন, এক খণ্ড দড়িতে গুড় মাখাইয়া বাহিরে বাঁধিয়া দিবে, গুড়ের লোভে তাহাতে মাছি বসিয়া মল ত্যাগ করিবে, মাছির মল মূত্রে দড়িটি যখন পূর্ণ হইবে তখন সেই দড়ি রোপণ করিবে, তাহা হইতে পুদিনা গাছ উৎপন্ন হইবে। রক্ষিকার বিষ্ঠায় যদি পুদিনা গাছ হইতে পারে, তাহা হইলে মশার সুর হইতে যোগ হইবে না কেন? ডমরুধর বলিতে লাগিলেন, যাহা হোক, আমার বড়ই চিন্তা হইল, এত কষ্টের টাকা সব বৃথায় গেল। তাহা ভাবিয়া আমার মন আকুল হইল, কিন্তু আমি সহজে কোনো কাজে হতাশ হই না। গ্রামে আসিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া বৃহৎ একটি মশারি প্রস্তুত করিলাম। কাপড়ের মশারি নহে, নেটের মশারি নহে, জেলেরা যে জাল দিয়া মাছ ধরে সেই জালের মশারি। তাহার পর 5 জন সাঁওতালকে চাকর রাখিলাম। একখানি নৌকা ভাড়া করিয়া সেই 5 জন সাঁওতালের সঙ্গে পুনরায় আবাদে গমন করিলাম। ধীরে ধীরে আমরা নৌকা হইতে নামিলাম। চারি কোণে 4টি বাঁশ দিয়া 4 জন মাঝি ভিতর হইতে মশারি উচ্চ করিয়া ধরিল। তীর ধনু হাতে লইয়া চারিপার্শ্বে 4 জন সাঁওতাল দাঁড়াইল। একজন সাঁওতালের সহিত আমি মশারির মাঝখানে রহিলাম। মশারির ভিতর থাকিয়া আমরা 10 জন আবাদের অভ্যন্তরে অগ্রসর হইতে লাগিলাম। অধিক দূর যাইতে হয় নাই। বৃহৎ মশকগণ বোধ হয় অনেক দিন উপবাসী ছিল। মানুষের গন্ধ পাইয়া পালে পালে তাহারা মশারির গায়ে আসিয়া বসিল, কিন্তু মশারির ভিতর প্রবেশ করিতে পারিল না। সাঁওতাল 5 জন ক্রমাগত তাহাদিগকে তীর দিয়া বধ করিতে লাগিল। সেদিন আমরা 2500 মশা মারিয়াছিলাম। সন্ধ্যাবেলা কাজ বন্ধ করিয়া পুনরায় নৌকায় ফিরিয়া আসিলাম। সাঁওতালগণ 1 ঝুড়ি মৃত মশা সঙ্গে আনিয়াছিল। সুর ডানা পা ফেলিয়া দিয়া সাঁওতালরা মশা পোড়াইয়া ভক্ষণ করিল। তাহারা বলিল যে ইহার মাংস অতি উপাদেয়, ঠিক বাদুরের মাংসের মতো। আমাকে একটু চাখিয়া দেখিতে বলিল, কিন্তু আমার রুচি হইল না। পরদিন আমরা 2000 মশা বধ করিলাম। তাহার পরদিন 1600, তাহার পরদিন 1200। এই রূপ প্রতিদিন মশার সংখ্যা কম হইতে লাগিল। 35 দিনে মশা একেবারে নিঃশেষ হইয়া গেল। হয় আমরা সমুদয় মশা মারিয়া ফেলিলাম, আর না হয় অবশিষ্ট মশা নিবিড় বনে পলায়ন করিল। সেই অবধি আমাদের আবাদে এ বৃহৎ জাতীয় মশার উপদ্রব হয় নাই। মশার হাত হইতে অর্থাৎ সুর হইতে পরিত্রাণ পাইয়া আমি আবাদের চারিদিকে পুনরায় ভেড়ি বাঁধাইলাম। বন কাটিয়া ও পুষ্করিণীর সংস্কার করিয়া কয়েক ঘর প্রজা বসাইলাম। এই সমুদয় কাজ করিতে আমার 800 টাকা খরচ হইয়া গেল। তখন দেখিলাম যে আরো 1000 টাকা খরচ না করিলে কিছুই হইবে না। সে 1000 টাকা কোথায় পাই?